পরমাণুর ভেতরে ঠিক কী আছে এই জিনিসটা বোঝার জন্য বিজ্ঞানীরা বহুদিন ধরে চেষ্টা করে আসছেন। আজকে আমরা ঠিক এমনই এক চেষ্টার গল্প শুনব, নিলস বোরের পরমাণু মডেলের গল্প, যা আক্ষরিক অর্থেই সবকিছু পাল্টে দিয়েছিল। চলুন শুরু করা যাক। আচ্ছা, কখনো কি মনে হয়েছে একটা পরমাণুকে যদি একদম কাছ থেকে দেখা যেত তাহলে ওটা দেখতে ঠিক কেমন হতো? এই সহজ প্রশ্নটাই বিজ্ঞানীদের মাথা ঘুরিয়ে দিয়েছিল, আর এর উত্তর খুঁজতে গিয়েই দারুণ সব মডেল তৈরি হয়েছে। বোরের মডেলটা ঠিকমতো বুঝতে হলে আমাদের এর ঠিক আগের অবস্থায় ফিরে যেতে হবে। তখন পরমাণুর একটা ছবি সবার মাথায় ছিল, যেটা দেখতে বেশ ভালোই লাগত, কিন্তু সেই ছবিতে একটা মারাত্মক ভুল লুকিয়েছিল। চলুন তো দেখি কি সেই ভুল। তখনকার বিজ্ঞানীরা, যেমন রাদারফোর্ড, ভাবতেন যে পরমাণুটা হলো একটা ছোট্ট সৌরজগতের মতো। ঠিক মাঝখানে আছে নিউক্লিয়াস, অনেকটা আমাদের সূর্যের মতো, আর তাকে ঘিরে ঘুরছে ইলেকট্রনগুলো, আমাদের গ্রহগুলোর মতো। বেশ সহজ আর সুন্দর একটা ছবি, তাই না? কিন্তু এই সুন্দর ছবির মধ্যেই একটা বিরাট সমস্যা ছিল। এত বড় একটা সমস্যা যে সত্যি যদি এমনটা হতো তাহলে কোনো পরমাণুই টিকে থাকতে পারত না। ভাবা যায়? একটু চিন্তা করে দেখুন তো কি হতে পারে সেই সমস্যাটা। সমস্যাটা হলো শক্তি নিয়ে। তখনকার পদার্থবিদ্যার নিয়ম বলতো, ঘুরতে থাকা কোনো চার্জ, যেমন ইলেকট্রন, সবসময় শক্তি বিকিরণ করতে থাকবে। আর শক্তি হারালে কি হবে? ইলেকট্রনটা ঘুরতে ঘুরতে ঠিক একটা লাটিমের মতো ধীরে ধীরে কেন্দ্রের দিকে এগিয়ে আসবে আর শেষে নিউক্লিয়াসের উপর গিয়ে পড়বে, ধুম। কিন্তু বাস্তবে তো এমন কিছুই হয় না। আমাদের চারপাশের সবকিছু পরমাণু দিয়ে তৈরি, আর সেগুলো দিব্যি টিকে আছে। এখানেই আসল গোলমালটা বেঁধেছিল। আর ঠিক এই বিশাল সমস্যার সমাধান নিয়েই এগিয়ে এলেন একজন তরুণ বিজ্ঞানী, নিলস বোর। তিনি বললেন, আরে, পরমাণুর জগৎটা আমাদের চেনা জগতের সাধারণ নিয়মে চলে না, ওর জন্য চাই একদম নতুন স্পেশাল কিছু নিয়ম। আর তিনি সেই নতুন নিয়মগুলোই আমাদের সামনে নিয়ে এলেন। বোর মোট ৩টে দারুণ আইডিয়া দিলেন। প্রথমত, ইলেকট্রনগুলো চাইলেই যেখানে সেখানে ঘুরতে পারে না। ওদের জন্য কিছু বিশেষ রাস্তা বা শক্তি স্তর ঠিক করা আছে, আর এই রাস্তায় ঘুরলে ওদের কোনো শক্তি খরচ হয় না। দ্বিতীয়ত, এই বিশেষ রাস্তাগুলোতে ঘোরার জন্য একটা নির্দিষ্ট নিয়ম মানতে হয়। আর তৃতীয়ত, যেটা সবচেয়ে মজার, ইলেকট্রনগুলো এক রাস্তা থেকে অন্য রাস্তায় লাফ দিতে পারে। কিন্তু এই লাফালাফির জন্য ওকে ঠিক হিসেব করে নির্দিষ্ট পরিমাণ শক্তি নিতে হবে বা ছেড়ে দিতে হবে। ব্যাপারটা অনেকটা মোয়ের মতো, বুঝলেন? আপনি মোয়ের একটা ধাপে পা রাখতে পারেন বা লাফ দিয়ে ওপরের ধাপে যেতে পারেন, কিন্তু দুটো ধাপের মাঝখানে কি ঝুলে থাকতে পারবেন? একদমই না। ইলেকট্রনের এই শক্তিস্তরগুলো ঠিক মোয়ের ধাপগুলোর মতোই। বোরের এই মডেলের সবচেয়ে বড় সাফল্য কী ছিল জানেন? এটা দিয়ে প্রথমবার পরিষ্কারভাবে বোঝা গেল পরমাণু থেকে আলো কিভাবে তৈরি হয়। আমরা যে নিয়ন সাইন দেখি বা আকাশে তারার আলো দেখি, তার আসল রহস্যটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। চলুন সেই জাদুকরী ব্যাপারটা দেখি। ধরুন, একটা পরমাণুকে বাইরে থেকে একটু শক্তি দেওয়া হলো, অনেকটা আলতো করে ধাক্কা দেওয়ার মতো। তখন কি হয়? ভেতরে কোনো একটা ইলেকট্রন সেই শক্তিটা পেয়ে একদম উত্তেজিত হয়ে যায়, আর এক লাফে ওপরের কোনো খালি শক্তিস্তরে চলে যায়, ঠিক যেন মইয়ের নিচের ধাপ থেকে ওপরের ধাপে উঠে যাওয়া। কিন্তু ওপরের ধাপে গিয়ে ও বেশিক্ষণ থাকতে পারে না, ওটা ওর আসল জায়গা না। তাই খুব তাড়াতাড়ি ও আবার নিজের পুরনো নিচের স্তরে ফিরে আসতে চায়। আর যেই মুহূর্তে ওটা নিচে লাফ দেয়, তখন যে বাড়তি শক্তিটা নিয়ে ওপরে গিয়েছিল সেটাকে একটা আলোর কণা, মানে ফোটন হিসেবে বাইরে বের করে দেয়। আর এই যে কোটি কোটি পরমাণুর মধ্যে কোটি কোটি ইলেকট্রন লাফালাফি করছে, এটাই আমরা আলো হিসেবে দেখি। দারুণ না ব্যাপারটা? এই যে সমীকরণটা দেখছেন, এটাই হলো পুরো ঘটনার চাবিকাঠি। খুব সহজ করে বললে, ইলেকট্রনের লাফটা যত বড় হবে, যে আলোটা বেরোবে তার শক্তিও তত বেশি হবে। আর আলোর শক্তি বেশি হওয়া মানে তার রঙও বদলে যাবে। যেমন লাল আলোর শক্তি কম, নীল বা বেগুনি আলোর শক্তি অনেক বেশি। এই সহজ আইডিয়াটা দিয়েই বোর হাইড্রোজেন থেকে বেরোনো আলোর রঙের রহস্যটা সমাধান করে ফেলেছিলেন। তো বোরের মডেল তো অনেক বড় বড় সমস্যার সমাধান করে দিল, কিন্তু এটা কি ১০০% নিখুঁত ছিল? না, বিজ্ঞানে কোনো কিছুই আসলে শেষ কথা নয়। চলুন এবার একটা ছোট্ট হিসেব কষে দেখি এই মডেলের কোন দিকগুলো সফল ছিল আর কোথায় গিয়ে এটা আটকে গেল।
একদিকে দেখুন বিরাট সাফল্য, পরমাণু কেন স্থিতিশীল, কেন ভেঙে পড়ে না সেটা দারুণ ব্যাখ্যা দিল। হাইড্রোজেনের বর্ণালী মানে ওই যে নির্দিষ্ট রঙের আলো, সেটাও একদম কাঁটায় কাঁটায় মিলিয়ে দিল। কিন্তু অন্যদিকে যেই পরমাণুতে একটার বেশি ইলেকট্রন আছে, যেমন ধরুন হিলিয়াম বা অক্সিজেন, সেখানে গিয়ে বোরের নিয়ম আর খাটল না, আরও কিছু জটিল ব্যাপারও এটা ব্যাখ্যা করতে পারছিল না। তাহলে কি বোরের মডেলটা ভুল? একদমই না। বিজ্ঞানের পথ চলাটা অনেকটা সিঁড়ি বেয়ে ওঠার মতো। প্রত্যেকটা আইডিয়া আমাদের এক ধাপ উপরে তুলে দেয়। বোরের মডেল ছিল সেরকমই একটা বিশাল ধাপ, যা আমাদের কোয়ান্টাম জগতের দরজার অনেক কাছে নিয়ে গিয়েছিল। সীমাবদ্ধতা তো ছিলই, কিন্তু এই মডেল থেকে পাওয়া দুটো আইডিয়া আজও বিজ্ঞানের একেবারে মূল ভিত্তি। এক, পরমাণুর ভেতরে ইলেকট্রনের জন্য নির্দিষ্ট শক্তিস্তর আছে, আর দুই, এই শক্তিস্তরের মধ্যে ইলেকট্রনের লাফালাফির ফলেই আলোর জন্ম হয়। এই দুটো ধারণাই কিন্তু আজকের আধুনিক পদার্থবিদ্যার ভিত্তি তৈরি করে দিয়েছে। বোরের মডেল পরমাণুর রহস্যের একটা বিশাল দরজা খুলে দিয়েছিল, এটা সত্যি। কিন্তু সেই দরজার ওপারে অপেক্ষা করছিল আরও অনেক নতুন প্রশ্ন, আরও গভীর সব রহস্য। তো বোরের এই অসাধারণ কাজের পর বিজ্ঞানীরা কি আবিষ্কার করলেন, সেই গল্পটা কিন্তু আরও রোমাঞ্চকর। আসলে বিজ্ঞানের এই যাত্রার কোনো শেষ নেই, আর এটাই তো এর আসল মজা।